Radio Kolkata, your daily dose of happiness. আপনারা শুনছেন বিজয়গড় জ্যোতিষরায় কলেজের একমাত্র ইন্টারনেট রেডিও স্টেশন রেডিও কলকাতা। এখন রেডিও কলকাতায় থাকছে কৃষি বিষয়ক অনুষ্ঠান চাষবাস। আজকে চাষবাস অনুষ্ঠানে আপনারা শুনবেন গো যক্ষা, না চিনলেই বিপদ। এ বিষয়ে বলবেন ডক্টর রিপন বিশ্বাস, সহ অধ্যাপক, প্রাণী জনস্বাস্থ্য বিভাগ, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এই বিষয়ের উপর গান। অনুষ্ঠানটি সাক্ষাৎকার গ্রহণ ও উপস্থাপনায় আছেন পবিত্র কুমার মণ্ডল, সম্পাদনায় সুদক্ষিণা ঘোষাল, অলঙ্করণ ও সঞ্চালনায় বেবি সর্দার, সম্প্রচার সহায়তায় রাজু সর্দার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজেশ্বর সাহা। আমি বেবি সর্দার আপনাদের সাথে রয়েছি রেডিও কলকাতায়। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে শুনবেন গো যক্ষা, না চিনলে বিপদ। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সহ অধ্যাপক, প্রাণী জনস্বাস্থ্য বিভাগের ডক্টর রিপন বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আমরা আজকে বিষয় রেখেছি যে গো যক্ষা। তো এই যে যক্ষা ব্যাপারটা তো আমরা অনেকে শুনেছি, একটু যদি আপনি বলেন বিস্তারিত ভাবে যে গো যক্ষা ব্যাপারটা কি এবং এর সঙ্গে আমাদের মানুষের কি সম্পর্ক রয়েছে। দেখুন, যক্ষা কিন্তু এই পৃথিবীতে অন্যতম একটা পুরনো রোগ। মানে অন্যতম একটা পুরনো রোগ কথাটা এই জন্যই বললাম যে আমাদের যতদিন ধরে আমাদের এই সিভিলাইজেশন শুরু হয়েছিল, সেই সিভিলাইজেশনের যদি আমরা ইতিহাস দেখে থাকি, তাহলে অতি পুরনো যে সময়গুলোতে আমাদের সিভিলাইজেশন শুরু হয়েছিল, সেই সময় থেকেই কিন্তু যক্ষা আমাদের সাথে ছিল, সেটা ইতিহাস ঘাটলেই দেখা যায়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন আমরা মডার্ন হিস্ট্রি এই যক্ষা রোগের দেখলাম, তখন দেখা গেল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তার পরবর্তী কিছুটা সময়, তখন দেখা গেল যে কোনো একটা যক্ষা আসছে যেটা কিন্তু দুধের থেকে দুধ জড়িত, মানে আমাদের যে গরুর দুধ, সেই দুধ জড়িত। এবং বিভিন্ন গবেষণাপত্র, বিভিন্ন চিকিৎসার মাধ্যমে আমরা জানতে পারলাম যে যক্ষা তো হয় একটা কারণে হয়, যে রোগটা যে একটা ব্যাকটেরিয়া ঘটিত একটা জীবাণু, এই জীবাণুটার নাম মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এরকম অজস্র জীবাণু, অজস্র না, বেশ কিছু জীবাণু আছে যে জীবাণুটা কিন্তু যক্ষা তৈরি করতে পারে। শুধুমাত্র যে মানুষের যক্ষা হয় তা নয়, অন্যান্য বিভিন্ন প্রাণীর কিন্তু যক্ষা হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে গো যক্ষা। গো, আপনারা এই নাম থেকেই বুঝতে পারছেন যে গো মানে গবাদি পশু বা প্রাণী, এবং মূলত এটা বিশেষ করে কিন্তু এটা আমরা গরুকেই বলবো, এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের মোষের ক্ষেত্রেও হয়, খুব কম পরিমাণে, কিন্তু মোষেও কিন্তু গো যক্ষা হয়ে থাকে। যক্ষা আগেই বললাম যে এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কিন্তু মূলত ফুসফুসে এই রোগ বাসা বাঁধে। এই রোগ নর্মালি অন্যান্য যে ব্যাকটেরিয়া গুলো আছে বা জীবাণুগুলো আছে, সেই জীবাণুরা মূলত আমাদের শরীরে প্রবেশ করে, এবং প্রবেশ করে তাদের বিভিন্ন মানে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো নির্ধারণ করে সেই অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু তারা বাসা বাঁধে। এই ব্যাকটেরিয়ার অন্যতম যে বিষয়টা একেবারেই আলাদা, সেটা হচ্ছে এই বিষয়টা মানে একদমই স্পেসিফিক্যালি আমাদের যে লাংস আছে, লাংস এবং লাংসের যে সেল, এই সেলের ভিতরে প্রবেশ করে।
এই যে যে ভিতরে প্রবেশ করে, যার জন্য কিন্তু যক্ষ্মার চিকিৎসা নর্মালি অন্য ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে আমরা চিকিৎসা করে 5 থেকে 7 দিন, কিন্তু যক্ষ্মার চিকিৎসা করতে দেখবেন আমাদের কোনো কোনো ক্ষেত্রে 3 মাস, 4 মাস, 6 মাস, এই যে লং টার্ম কিন্তু আমাদের চিকিৎসা করতে হয়। শুধুমাত্র আমাদের কোষের ভিতরে এ বসবাস করে এবং তারা বংশবৃদ্ধি করে বলে এই রোগ মারাত্মক। এই রোগের চিকিৎসা অনেক দিন ধরে হয় এবং যারা আমরা বিভিন্ন সময়, আমি মানুষের কথাই বলছি, যারা আমরা বিভিন্ন সময়ে আমরা অপুষ্টিতে ভুগি, আমরা জনবহুল এরিয়াতে আমরা বসবাস করি, আমরা খুব ভালো স্যানিটাইজেশন বা আমরা হাইজিন আমরা মেনটেন করি না, সেই সব জায়গাগুলোতে কিন্তু এই রোগ বাসা বাঁধে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তার বিষয় হচ্ছে গোযক্ষা। আমি আগেই বললাম যে গোযক্ষা কিন্তু আমরা গরু থেকেই আসে। আমরা আজকে জানবো যে গোযক্ষা কিভাবে গবাদি প্রাণী বা গরু থেকে মানুষে আসে এবং আমরা কিভাবে এটা চিহ্নিতকরণ করতে পারি, তাদেরকে আমরা প্রতিরোধ করতে পারি। যদি আমরা প্রতিরোধ চিহ্নিতকরণ করতে পারি, ডেফিনেটলি আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারবো। এবং আমি এটা এটা আমি আমার নিজের মন থেকে বিশ্বাস করি যে আমাদের যারা কৃষক ভাইরা আছেন, আমাদের যারা প্রাণী পালকেরা আছেন, তারা কিন্তু তারা তাদের প্রাণীকে চেনে যেমন তার জমিটাকে চেনে। তাহলে তাদের প্রাণীর মধ্যে এই যে পরিবর্তন, এই পরিবর্তন যদি সে আইডেন্টিফাই করতে পারে এবং যদি এই রোগটাকেই চিনতে পারে, তাহলে আমাদের একজন কৃষক ভাই বা আমাদের একজন প্রাণী পালক, সেই কিন্তু আমাদের সমাজে বা আমাদের দেশে, এবং আপনি শুনলে অবাক হবেন, এই যক্ষ্মা রোগ কিন্তু সারা পৃথিবীতে সব থেকে বেশি আমাদের দেশে আমরা বহন করি। তাহলে সেই রোগ কিন্তু আমরা নির্মূল করতে পারবো। নির্মূল করতে হয়তো আমরা পারবো না, কিন্তু আমরা অনেকাংশেই এটাকে আমরা কমাতে পারবো। কমিয়ে দিতে পারবো। কেন যক্ষ্মা হয় বা গোযক্ষা কাদের হয়? হ্যাঁ, দেখুন, মূলত গোযক্ষা কিন্তু আমি আগেই বলেছি, গোযক্ষা মূলত এটা একটা প্রাণীদের রোগ এবং এই প্রাণী আরো স্পেসিফিক্যালি বললে এটা গরুর একটা রোগ। আমি আগেই বললাম বিভিন্ন রকম বিভিন্ন জীবাণু বিভিন্ন নামে আছে, কিন্তু যদি আমরা বলি এদের গোত্রটা এক, গোত্র মানে এরা এক জায়গা থেকেই বংশোদ্ভূত হয় এই জীবাণু এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রাণীর শরীরে বাসা বাঁধে। যেমন মানুষের শরীরে যেটা বাসা বাঁধে তার নাম আমরা বলি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এই যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এইটা শুধুমাত্র মানুষের শরীরেই হয়, কিন্তু মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস বলে আরেকটা জীবাণু আছে, এরই ভাই আপনি বলতে পারেন। এ কিন্তু মূলত গবাদি প্রাণীতে হয়। এই গবাদি প্রাণী কারা? মূলত গরুর থেকে কিন্তু প্রাণী থেকে এই গরু কিন্তু এই রোগটা কিন্তু মানুষে আসে। তাহলে মানুষের যখন আসে তখন একইভাবেও যক্ষ্মা সেও তৈরি করে। এবং এই যে যক্ষ্মা, আমরা গোযক্ষা বলছিলাম, তাহলে গোযক্ষা কিন্তু মানুষে হওয়া সম্ভব। কিন্তু আমরা আজকে আমরা আজকে এই বিষয়টাকে নিয়ে এই জন্যই আলোচনা করছি, আমরা যে যক্ষ্মা মানুষে হয় অর্থাৎ মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, তার থেকে অনেক 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 বেশি বিপজ্জনক হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস বা গোযক্ষা। তার কারণ এই যে গোযক্ষা, আমি আপনাকে আমার বক্তব্যের প্রথমে বললাম যে যক্ষ্মা মূলত ফুসফুসে এরা বাসা বাঁধে। কিন্তু গোযক্ষার যদি আমরা ধরন দেখি, গোযক্ষার ধরন দেখলে দেখা যায় গোযক্ষা কিন্তু ফুসফুসে বাসা তো বাঁধেই, তার পাশাপাশি আমাদের যে অন্য অঙ্গ রয়েছে, আপনি সেটাকে হাড় হতে পারে, আপনি সেটা আমাদের যে লসিকা গ্রন্থি রয়েছে বা লিম্ফ গ্ল্যান্ড রয়েছে, সেই লিম্ফ গ্ল্যান্ড হতে পারে, আমাদের ব্রেন হতে পারে, আমাদের ইন্টেস্টাইন হতে পারে বা অন্ত্র হতে পারে। এই জায়গাগুলোতে কিন্তু এই গোযক্ষা কিন্তু এখানে বাসা বাঁধে। এবং স্বাভাবিকভাবেই আমরা যক্ষ্মার যে প্রকৃতি আমরা জানি, সেই প্রকৃতিতে আমরা জানি যে যক্ষ্মা ফুসফুসে হয়। তাহলে মানুষের যখন এই রোগটা হচ্ছে তখন কিন্তু আমরা প্রথমবারে কিন্তু আমরা এই রোগটা ধরতে পারছি না বা আমরা নিজেরা বুঝতে পারছি না, ফিল করতে পারছি না যে আমার যক্ষ্মা হয়েছে। কারণ যক্ষ্মা তো ফুসফুসে হয়নি, যক্ষ্মা হয়েছে আপনার লসিকা গ্রন্থিতে, যক্ষ্মা হয়েছে আপনার অন্ত্রে, যক্ষ্মা হয়েছে আপনার ব্রেনে। স্বাভাবিকভাবেই কিন্তু আমরা রোগটা ধরতে পারি না। তাহলে আমাদের রোগ যদি আমরা আটকাতে পারি, আমাদের আটকানোর পন্থাটা জানতে হবে। আমাদের গরুতে এই গোযক্ষা হয়েছে কিনা, গরুর গোযক্ষাটা আমাদের চিনতে হবে। আমরা যদি আমাদের কৃষক ভাই বা আমাদের চাষি ভাইয়েরা যদি গোযক্ষাটা চিনতে পারে, তাহলে স্বাভাবিকভাবেই কি কারণে এই যক্ষ্মা মানুষের মধ্যে চলে আসছে, আমরা সেই পথগুলোকে আমরা বন্ধ করতে পারি
সেই পথ যদি আমরা বন্ধ করতে পারি, ডেফিনেটলি আমরা আমাদের গোযক্ষা মানুষের যে আশা বা মানুষের হওয়া সেটাকে বন্ধ করতে পারবো। পাখির ডাক কি খুব প্রবলেম করছে? না না, ঠিকই আছে তো, আমার তো ভালো লাগছে। তো ও আপনার এই আচ্ছা আচ্ছা। আলোচনার মধ্যে এখন জানতে ইচ্ছা হচ্ছে যে এই যে গোযক্ষাটা কিভাবে চিনবো আমরা। আচ্ছা, গোযক্ষা চেনার উপায় হ্যাঁ প্রথমে আমাদের, তার মানে আমাদের গরুতেই আমাদের গরুকে বুঝতে হবে, মানে গরুতে হ্যাঁ হ্যাঁ গোযক্ষা হয়েছে কিনা বুঝতে হবে। হ্যাঁ আহ হ্যাঁ গরুতে গোযক্ষা হ্যাঁ এটা মূলত চেনার উপায় হচ্ছে, যক্ষাকে আমরা ক্ষয়রোগ বলে থাকি বা ওয়েস্টিং ডিজিজ বলে থাকি। হুম হুম ক্ষয়রোগ মানে আপনি দেখবেন আপনার বাড়ির সুস্থ গরু হঠাৎ করে, এবং মূলত কিন্তু এটা গাভী মানে মেয়ে জাতীয় গরু মূলত, আচ্ছা, কিন্তু ছেলে গরুর যে হয় না তা কিন্তু নয়, মানে একসঙ্গে থাকে বেশিরভাগটা হয় একসঙ্গে গাভীর, হ্যাঁ। খাওয়ার, কিন্তু গাভীর বেশি হয়। এবার কি করে চিনবো? হঠাৎ করে আপনার একটা সুস্থ গরু দেখবেন ধীরে ধীরে গরুটার ওজন হ্যাঁ কমতে শুরু করেছে, হুম হুম, এবং কঙ্কাল এটা সার হয়ে গেল। বেশ কিছুদিন পরে আপনি বুঝতে পারবেন, আপনি আরো আপনার চোখে পড়বে যে গরুটা লিকে হাড় বেরোনো হয়ে গেছে, আমরা যেটাকে আমাদের মেডিকেল টার্মে বলি ইমাসিয়েটেড, হ্যাঁ স্কিনি, মানে একদম চামড়ার সঙ্গে হাড় মিশে গেলে যেমন হয় সেটা হয়ে গেছে। হুম এর পাশাপাশি যেটা দেখা যাবে যে এর যে মিল্ক প্রোডাকশন বা এ যতটা দুধ দিত, দুধের প্রোডাকশনটা ভীষণ ভাবে কমে গেল। আচ্ছা, আর কি দেখতে পাবো? আর দেখতে পাবো যে মানুষের যে কাশি হয়, ঠিক এদেরও কিন্তু একটা ড্রাই কাফ এরা কিন্তু মাঝে মধ্যেই হবে, এবং সন্ধ্যার আগে টেম্পারেচার, খুব হালকা টেম্পারেচার কিন্তু আমরা গবাদি প্রাণীর দেখতে পাবো। এবং কি হবে, এ আস্তে আস্তে খাওয়া কমিয়ে দেবে, এবং আমরা যদি এইটা লক্ষ্য না করি এটা কিন্তু মারা যাবে, মানে গবাদি প্রাণীটা মারা যাবে। সমস্যাটা হচ্ছে এই যে যে গরুটার রোগ হয়েছে, এই সময় আমরা যে গরু থেকে দুধ নিচ্ছি, আমরা যে ওর কাছাকাছি যাচ্ছি, আমরা ওকে স্নান করাচ্ছি, খাবার দিচ্ছি, ওর যে বাসনালয় বা বাসনপত্র, যেটা ধরুন ওর যে বাসনে খায়, সেই একই বাসন আরেকজনের আর একটা প্রাণীকে আমরা যখন দিচ্ছি, তখনই কিন্তু বিপদ, তখনই কিন্তু এই রোগ অ্যাকচুয়ালি ছড়াচ্ছে। এর মূলত এর এই যে নাকের যে স্পুটাম আমরা বলি, নাকের যে হুম সর্দি টাইপের জিনিসটা, মিউকাস, হুম এই মিউকাসের মাধ্যমে কিন্তু রোগ ছড়াবে। এর যে দুধ, এই দুধের মাধ্যমে রোগ ছড়াবে। এখন বিষয়টা হচ্ছে, যারা আপনার দুধ কালেকশন করছে, মানে গোয়ালা ভাইয়েরা যারা আছেন, তাদের তাহলে হুম, এই রোগের হওয়ার চান্স বেশি। এর বেশি পাশাপাশি বেশি, হ্যাঁ। আমি কি বললাম, তাহলে প্রাণী থেকে প্রাণীতে যেমন এই রোগটা ছড়িয়ে পড়ছে, তার মানে অন্য আরেকটা প্রাণী হলে সেই প্রাণী থেকে মানুষ, অন্য আরেকটা প্রাণী হলে সেই প্রাণী থেকে প্রাণী, তাহলে এই একটা চেন কাজ করছে। ঠিক একই ভাবে আপনি দেখুন যে প্রাণী থেকে যখন মানুষে আসছে, যক্ষা এমনই একটা রোগ যে প্রাণী থেকে মানুষে চলে এলো, আবার মানুষ থেকে মানুষে কিন্তু ট্রান্সফার হতে পারে। আপনি জানেন যে যক্ষা কিন্তু মানুষ থেকে হুম মানুষে হয়। এবার একজন হুম মানুষের হুম কাপড়ের ওর যে কাপড়, মানে যে ইনফেক্টেড অলরেডি সংক্রামিত, তার যদি হুম কাপড়, তার বাসন, তার কাছাকাছি সংস্পর্শে যাওয়া, এইসব জায়গা থেকে কিন্তু যক্ষা ছড়ায়, আমরা এটা জানি। তাহলে আমরা এটা কিন্তু আমরা কোনো সময় খেয়াল করলাম না যে একটা প্রাণী থেকে যক্ষা মানুষে চলে এলো, এবং মানুষ থেকে মানুষে আবার, আপনাকে আগেই বলেছি, প্রাণী থেকে প্রাণীতে এই রোগ ছড়াতে পারে। তাহলে আমরা যদি আইডেন্টিফাই করতে পারি লক্ষণগত ভাবে যে একটা গরুর হঠাৎ করে এরকম ওজন কমতে শুরু করেছে, গরুটা সকালে একটুখানি কাশে, আবার সন্ধ্যার দিকে কাশতে শুরু করে, সন্ধ্যার আগে আগে একটু জ্বর আসে, গরুটা খাওয়া কমিয়ে দিচ্ছে, গরুটা এই যে দুধের প্রোডাকশনটা কমে গেল, আগে হয়তো 5 লিটার দুধ দিত, এখন 3 লিটার, 2 লিটার, 1 লিটার, এই যে যে সিমটম যদি আপনারা কোনো সময় কোনো গবাদি প্রাণীর মধ্যে দেখতে পান, আপনি অতি দ্রুত আপনি ডাক্তারবাবুর সঙ্গে, আমাদের যারা প্রাণী চিকিৎসকেরা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন। এবং আপনি জানবেন যে ভারতবর্ষের মতো দেশ, এটা সারা পৃথিবীতে যে প্রোটোকল করা আছে, যেটা উন্নত দেশগুলোতে যদি কোনো গরুতে যদি এরকম যক্ষা ধরা পড়ে, তাকে কিন্তু সে দেশে সেই গরুকে মেরে ফেলা হয়। আমাদের দেশ, আমরা উন্নয়নশীল দেশ, স্বাভাবিকভাবেই আমরা গরুকে মারার মতন জায়গায় আমরা যেতে পারিনি, কিন্তু আমরা গরুটাকে আলাদা করা হয়, সেগ্রিগেশন বলা হয়, যে টেস্ট যদি পজিটিভ হয় গরুটাকে আলাদা করে রাখতে হবে, যাতে করে ওই গরু থেকে অন্য গরু, বা ওই গরু থেকে অন্য প্রাণী, বা ওই গরুটা থেকে মানুষের মধ্যে যেন এই সংক্রমণ না আসে। কেন আমরা এই রোগটা নিয়ে উদ্বিগ্ন? এই রোগটা নিয়ে আমরা এই জন্যই উদ্বিগ্ন, অনেকগুলো কথা চলে আসবে।
আপনারা হুম জানেন হুম। সারা পৃথিবী এখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে সারা পৃথিবী, WHO এর মতন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব ঠিক। স্বাস্থ্য সংস্থা, তারাও কিন্তু বিষয়টা নিয়ে ভীষণভাবে চিন্তিত, উদ্বিগ্ন, যে যেভাবে অ্যান্টিবায়োটিক ইউজ হচ্ছে এবং যেভাবে আমাদের পৃথিবীতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, তাতে আগামী হুম। দিনে আমাদের খুবই বিপদ। আমরা কোনো সংক্রমণ হলে আমরা যে ওষুধ পাবো না, আমাদের অ্যান্টিবায়োটিক কাজ হাতে করবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওষুধ আমাদের হাতে থাকবে না। মুশকিলটা হচ্ছে এই ব্যাকটেরিয়া, ওই যে বললাম পৃথিবীর অন্যতম পুরনো একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া এতটাই এতটাই এরা, আমি কি বলবো, স্মার্ট বলবো, যে এই ব্যাকটেরিয়া কিন্তু তার শরীরের, যদি আমি দেহের যে কোষের যে বলয় আছে, যেটাকে আমরা সেল ওয়াল বলি, সে সেল ওয়াল কিন্তু ভীষণ টাফ। এর সেল ওয়ালে মোমের আস্তরণের মতন আস্তরণ থাকে, যার জন্য নর্মালি এই সেল ওয়াল অ্যান্টিবায়োটিক ভেদ করে ভিতরে ঢোকা খুব মুশকিল। তার পাশাপাশি আমরা কি হয়, আমাদের হাতে অ্যান্টিবায়োটিক যতই থাকুক না কেন, এই ব্যাকটেরিয়াকে মারার জন্য এই ব্যাকটেরিয়া নিজেদের নিজেদের এত স্মার্ট তৈরি করে ফেলেছে, সমস্ত অ্যান্টিবায়োটিক এই ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে না, তারা রেজিস্ট্যান্স হয়ে গেছে। এই রেজিস্ট্যান্সকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি: মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স, এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্স, প্যান ড্রাগ রেজিস্ট্যান্স, তিনটে ভাগে ভাগ করতে পারি। প্যান ড্রাগ রেজিস্ট্যান্স মানে মারাত্মক খারাপ অবস্থা, মানে কোনো অ্যান্টিবায়োটিক তার কাজ করছে না খুব একটা। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স মানে ধরুন দুটো বেশি অ্যান্টিবায়োটিক তার শরীরে মানে যখন রেজিস্ট্যান্স তৈরি হবে, তাহলে দেখা গেছে নর্মালি এই 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 জীবাণুটাকে মারার জন্য এই যে যে 6 মাস ধরে যে ট্রিটমেন্টটা চলে, যাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে ডাইরেক্ট অবজারভেশন থেরাপি বা ট্রিটমেন্ট, এই যে ডাইরেক্ট অবজারভেশন ট্রিটমেন্ট, এটা কিন্তু আর কোনো রোগকে দেওয়া হয় না, শুধুমাত্র এই রোগের ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট অবজারভেশন ট্রিটমেন্ট ফলো করা হয়। তার কারণ, ডাইরেক্ট অবজারভেশন ট্রিটমেন্ট ফলো করা হয় একটাই কারণে, যে আমি ওষুধটা ধরলাম, ওষুধটা ছেড়ে দিলাম, তাহলে কিন্তু আমার হাতে ওষুধের সংখ্যা যেহেতু কম, আমি আগামী দিনে ওই জীবাণুটাকে মারার জন্য আমার হাতে কিন্তু ওষুধের সংখ্যা কমতে থাকবে বা থাকবে না, স্বাভাবিকভাবে বিপদ আরো বাড়বে। তাই আহ, এই রোগটাকে নিয়ে ভারত সরকার যেমন এই রোগটাকে নিয়ে চিন্তিত, এটা প্রাণী স্বাস্থ্য থেকে, এটা হিউম্যান হেলথ বা পশ্চিমবঙ্গ সরকার, প্রতিটা সরকারি, রাজ্য সরকার, তারা কিন্তু এই রোগকে আটকানোর জন্য কাজ করে যাচ্ছে। মুশকিল হচ্ছে যে এই রোগটা, আহ, আপনি সুস্থ যদি থাকেন, আপনার পুষ্টিগতভাবে যদি আপনি ঠিক থাকেন, আপনি যদি বা স্লাম এরিয়া বা বস্তি এরিয়ায় না থাকেন, বস্তি এরিয়া কথাটা আমি কখনোই ব্যবহার করতে চাই না, কিন্তু ওই ওভার আমাকে অনেকটা বাংলা ইউজ করতে হচ্ছে বলেই আমি হ্যাঁ বলছি, হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ। যেখানে জনবহুল কোনো এরিয়া, মানে ধরুন যারা খুব ক্লোজলি, যারা খুব থাকে কাছাকাছি বসবাস, যাদের ঠিক ঠিক। যেখানে যেখানে সূর্যের আলো খুব একটা পৌঁছায় না, যাদের মধ্যে পুষ্টির অভাব রয়েছে, সেই এরিয়াতে কিন্তু এই রোগ ভীষণভাবে পাওয়া যাচ্ছে। তার কারণ, এই রোগের এগেনস্টে প্রতিরোধ করার ক্ষমতা তৈরি হবে আপনার তখনই যখন আপনি পুষ্টিগতভাবে আপনার শরীরে পুষ্টি ঠিক থাকবে। তাহলে ভারত সরকার পুষ্টি নিয়ে কাজ করছে, বা বিভিন্ন সময়ে আমাদের রাজ্য সরকারও কিন্তু পুষ্টি নিয়ে কাজ করছে। একইভাবে আপনি দেখবেন, আমরা চাই না যে এই যে যে বিভিন্ন জায়গায় যে জনবহুল এরিয়া গড়ে উঠেছে, সেটা শহর কেন্দ্রিকই মূলত, এবং এই শহর কেন্দ্রিক বা বিভিন্ন সময় আমরা দেখতে পারি চা বাগানের বলয়ে বা মাইন এরিয়াতে, যেখানে খুব ক্লোজলি শ্রমিকেরা একসঙ্গে থাকে, একসঙ্গে বসবাস করে, সূর্যের আলো খুব একটা পৌঁছাতে পারে না, পুষ্টি তাদের ঠিকঠাক ভাবে পৌঁছায় না, সেই এরিয়াতে কিন্তু এই রোগ হচ্ছে। মুশকিল হচ্ছে, রোগের যদি আপনার যদি পুষ্টি ঠিক থাকে, তাহলে কিন্তু এই রোগকে প্রতিরোধ নিজে থেকেই, শরীরের মেকানিজম নিজে থেকেই করতে পারবে। তাহলে পুষ্টিটা ঠিক রাখতে হবে, আমাদের হাইজিনটা ঠিক রাখতে হবে, আমাদের সূর্যের আলো পৌঁছায়, ভেন্টিলেশন ভালো ঘরের। আপনি জানেন যে এই যে যারা একটু কাছাকাছি থাকে, ছোট ছোট ঘর, ঝুপড়ি, খোপ, এই জায়গাতে এই যে ভেন্টিলেশন বা আলো বাতাসের চলাচল খুব ভালো নয় বলে কিন্তু এখানে যক্ষ্মা রোগের উপদ্রব অনেক বেশি হয়। তাই এই সেক্টরেও কিন্তু সরকারেরা কাজ করছে, যে যাতে এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসা যায়। তো স্বাভাবিকভাবেই
আমরা যদি এই বিষয়গুলোকে আমরা যদি ঠিক করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা ভালো পজিশনে থাকবো। এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান। হাজার হাজার বছর আগে ছিল টিবি রোগ, হাজার হাজার বছর আগে ছিল টিবি রোগ। সমাজের পরিচিতি যক্ষ্মা বা ক্ষয় রোগ, সমাজের পরিচিতি যক্ষ্মা বা ক্ষয় রোগ। প্রাচীন কালে নিরাময়ের ছিল না প্রতিকার, প্রথমেই আক্রান্ত শ্বাসযন্ত্রের বিকার। প্রাচীন কালে নিরাময়ের ছিল না প্রতিকার, প্রথমেই আক্রান্ত শ্বাসযন্ত্রের বিকার। মানুষ থেকে প্রাণীর দেহে, প্রাণী থেকে মানুষ সংক্রমিত হয় টিবি রোগ, একটু হলেই বেহুশ। মানুষ থেকে প্রাণীর দেহে, প্রাণী থেকে মানুষ সংক্রমিত হয় টিবি রোগ, একটু হলেই বেহুশ। টিবি রোগের প্রতিকারে হতে হবে সচেতন, সম্মিলিত প্রচেষ্টাতে সবার স্বাস্থ্য রক্ষণ। টিবি রোগের প্রতিকারে হতে হবে সচেতন, সম্মিলিত প্রচেষ্টাতে সবার স্বাস্থ্য রক্ষণ। মানুষ আক্রান্ত 27% টিবি ভারতে, মানুষ আক্রান্ত 27% টিবি ভারতে। 22 মিলিয়ন গবাদি পশু পরিসংখ্যান মতে। দুগ্ধজাত থেকে ছড়ায় যে এ রোগ, মশক বাহক যক্ষ্মা রোগীর ঘটাচ্ছে দুর্ভোগ। দুগ্ধজাত থেকে ছড়ায় যে এ রোগ, মশক বাহক যক্ষ্মা রোগীর ঘটাচ্ছে দুর্ভোগ। গরুর দেহে থাকলে টিবি সাবধান কসাইখানায়, সংক্রমিত মানুষের দেহে সন্দেহ নেই তাই। গরুর দেহে থাকলে টিবি সাবধান কসাইখানায়,
সংক্রমিত মানুষের দেহে সন্দেহ নেই তাই। মাইকোব্যাকটেরিয়াম থেকে টিউবারকুলোসিস রোগ, মাইকোব্যাকটেরিয়াম থেকে টিউবারকুলোসিস রোগ বিশ্বজুড়ে ভয়ঙ্করী দিচ্ছে যে দুর্ভোগ। বিশ্বজুড়ে ভয়ঙ্করী দিচ্ছে যে দুর্ভোগ। বিশ্বজুড়ে ভয়ঙ্করী দিচ্ছে যে দুর্ভোগ। হাজার হাজার বছর আগে ছিল টিবি রোগ, সমাজের পরিচিতি যক্ষা বা ক্ষয় রোগ। হাজার হাজার বছর আগে, হাজার হাজার বছর আগে, হাজার হাজার বছর আগে ছিল টিবি রোগ। এতক্ষণ শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান। পাশাপাশি আরেকটা জিনিস যেটা জেনে রাখা দরকার, যে এইচআইভি বা এইডস, এই যে রোগটা, এই রোগটা যাদের হবে, এই রোগটা হলে কি হয়? ওই যে আপনাকে আমার বক্তব্যের প্রথমে বললাম যে প্রতিটা ব্যাকটেরিয়া বা ভাইরাস তাদের কিন্তু নির্দিষ্ট করে, অধিকাংশ ব্যাকটেরিয়া বা ভাইরাসের তাদের নির্দিষ্ট করে তাদের বসবাসযোগ্য অবস্থান ঠিক করে দিয়ে রেখেছে। এটা প্রকৃতিরই একটা সিলেকশন বলতে পারেন, যে এই ব্যাকটেরিয়াটা আমার অঙ্গে বা এই প্রাণীর ওই অঙ্গে বসবাস করবে এবং তার বংশবৃদ্ধি করবে। এটা কিন্তু এটা মোটামুটি ভাবে সত্যি। এবার বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে এইডস হলে কিন্তু আমাদের যে ইমিউন সিস্টেম বা আমাদের যে এই যে প্রতিরক্ষার যে সিস্টেমটা আছে, এই প্রতিরক্ষার সিস্টেমটা অ্যাটাক করে। তাহলে স্বাভাবিকভাবে এই প্রতিরক্ষার সিস্টেম যখন অ্যাফেক্টেড, আপনার সৈন্যবাহিনী যখন আক্রান্ত, আপনার সৈন্যবাহিনী যখন ভুগছে, স্বাভাবিকভাবে আপনার শরীরে অন্যান্য মারাত্মক রোগগুলো কিন্তু আপনার শরীরে দেখা দেবে। স্বাভাবিকভাবে এটা দেখা গেছে, এটাও গবেষণার একটা ফল, যে যাদের এইডস বা এইচআইভি হচ্ছে তাদের কিন্তু এই রোগ পাশাপাশি একই সঙ্গে বাসা বাঁধছে, মানে এই যক্ষা বা গোযক্ষা। এবার আপনি আমাকে একটা প্রশ্ন করতেই পারতেন যে যক্ষা যদি 100 ভাগ হয়, 100 জন যদি যক্ষায় ভোগে, তাহলে আপনি গোযক্ষা নিয়ে আজকে আলোচনা করছেন, তাহলে মোটামুটি ভাবে 7-8% কিন্তু যে যক্ষা রোগী আমরা পাই, তার মধ্যে 7-8% রোগী দেখা গেছে যে তারা কিন্তু এই গোযক্ষা, মানে আমার প্রাণী থেকে, গরু থেকে যে যক্ষাটা এসছে এটার ভাগ 7-8%। কিন্তু এই দুটো যক্ষার মধ্যে আমি গোযক্ষাকে বাজে যক্ষা কেন বলছি? বাজে যক্ষা এই জন্য বলছি যে গোযক্ষার যে জীবাণু, সেই জীবাণু কিন্তু এক্সট্রা পালমোনারি, মানে আমাদের ফুসফুস বাদ দিয়ে অন্যান্য যে অর্গান, তাদের প্রতি অ্যাফিনিটি এদের অনেক বেশি আছে, যার জন্য এরা ফুসফুস ছাড়াও অন্যান্য অঙ্গ এফেক্ট করে। এবং প্রাথমিকভাবে প্রথম দিকে কিন্তু আমরা এই রোগকে আমরা ধরতে পারি না, যার জন্য আমাদের অনেকটা মুশকিল বা অসুবিধা হয়। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের এই মুহূর্তে তাহলে করণীয় কি রয়েছে? এটা খুব ভালো প্রশ্ন। করণীয় এ বিষয়টা অবশ্যই, মানে আজকের আলোচনা হবে যক্ষা নিয়ে, আর যক্ষা নিয়ে করণীয় কি সেটা হবে না, এটা তো হতে পারে না। বিষয়টা হচ্ছে যে খুব সোজা, কিছুটা আপনারা এ বিষয়ে সচেতন, কিছুটা আমরা যদি আরেকটু সচেতনতা অবলম্বন করি তাহলে আমরা আরো ভালো থাকতে পারবো। আমরা এই গোযক্ষাকে আটকানোর জন্য একটা সময়ে
আমরা দেখবেন এই যক্ষ্মার উপদ্রব কেন আমরা আজকে প্যাকেটজাত দুধ বা আমরা পাস্তুরাইজড দুধ এই যে প্যাকেটে বিক্রি হচ্ছে, এর কারণ কিন্তু যক্ষ্মা। তার কারণ আমাদের এই যে দুধটা প্যাকেটে বিক্রি হয় বা পাস্তুরাইজড মিল্ক, পাস্তুরাইজেশনের যে টেম্পারেচার এবং টাইম সেট করে দুধটাকে যে পাস্তুরাইজেশন করা হয়, এই যে করা হয় সেই জীবাণুটার লক্ষ্য নেওয়া হয়েছিল যে কোন টেম্পারেচারে গেলে টিবির এই জীবাণু গরুর দুধে নষ্ট হবে, সেই টেম্পারেচারটা সেট করা হলো, সেই টাইমটা সেট করা হলো। সেট করে আমরা কি করলাম, দুধটাকে আমরা পাস্তুরাইজ করলাম, পাস্তুরাইজ করার পরে সেই দুধটা প্যাকেট করলাম। তার কারণ এই পাস্তুরাইজেশন প্রসেস ইন মিল্ক মানে দুধে আসার আগে আমরা কি দুধ খেতাম না? খেতাম তো, কিন্তু আমাদের বাড়িতে অনেক সময় দুধ না ভালো করে ফুটিয়ে খাওয়ার কিন্তু আমাদের একটা অভ্যাস ছিল। বেশ কিছু জায়গাতে আপনি জানেন পুজোতে বিভিন্ন আমাদের সংস্কৃতিতে আমাদের কিন্তু কাঁচা দুধ খাওয়ার অভ্যাস রয়ে গেছিল। তাহলে এই যে কাঁচা দুধ, তাহলে যে গরুটা বা টিবিতে ভুগছে, যক্ষ্মায় ভুগছে, সে গরুটা স্বাভাবিকভাবেই তার যে জীবাণু দুধের মাধ্যমে আসছে, কাঁচা দুধ খাচ্ছে এবং কাঁচা দুধ খেয়ে কিন্তু মানুষ আক্রান্ত হচ্ছে। তাহলে আমরা যদি দুধটাকে পাস্তুরাইজড মিল্ক আমরা খাই, তাহলে আমাদের কিন্তু এই রোগটা হওয়ার চান্স একেবারেই নেই। বলা ভালো যে এখন কিন্তু আর এই যক্ষ্মার ক্ষেত্রে টিবি কিন্তু আমাদের আর ওই সেটিং অর্গানিজম বা আপনি এটাকে বলা হয় ইন্ডিকেটর অর্গানিজম বা ইন্ডেক্স অর্গানিজম, মানে কোন জীবাণুকে ফিট করা হয়েছে যে এই তাপমাত্রায় পাস্তুরাইজ করা হবে, সেটা কিন্তু এখন আর টিবি নেই। কারণ এই যক্ষ্মার পরে আর একটা রোগ, অস্ট্রেলিয়াতে একটা রোগ ধরা পড়েছিল, সেটাকে বলা হয় কিউ ফিভার। সেটাও কিন্তু দুধ থেকেই আসে। তো তার একটুখানি টেম্পারেচারটাকে বাড়িয়ে নিয়ে সেই জীবাণুটাকে মারার জন্য টেম্পারেচারটা সেট করা হয় এবং আমরা এখন যে পাস্তুরাইজড মিল্ক বা বাজারে যে আপনার এই যে প্যাকেটজাত দুধ আমরা খাই, সেই দুধে কিন্তু আমাদের যেমন যক্ষ্মার জীবাণু মরে, ঠিক তেমন কিউ ফিভারের জীবাণুও কিন্তু মারা যায় এবং আমরা গোযক্ষ্মা থেকে বা যক্ষ্মা থেকে আমরা কিন্তু ভালো থাকতে পারি। সেজন্য বলবো যারা আমরা শহরাঞ্চলে যারা বসবাস করি, তাদের অবশ্যই 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 আমরা কিন্তু প্যাকেটজাত বা পাস্তুরাইজড মিল্ক বা পাস্তুরাইজড দুধ আমরা খাবো। আমরা যারা গ্রামে থাকি তাদের কিন্তু আমরা তো স্বাভাবিকভাবে আমাদের গ্রামে, সব গ্রামে যে পাস্তুরাইজড মিল্ক পৌঁছেছে তা তো নয়, কিন্তু আমাদের মিল্কের বয়েলিং প্রসেসটা আমাদের মনে রাখতে হবে। বয়েলিং প্রসেস যে আমাদের দুধটা যখন ফুটতে শুরু করলো, এই দুধ ফোটার অন্তত পক্ষে 15 মিনিট টাইম, দুধ যখন ফুটতে শুরু করলো তার থেকে 15 মিনিট টাইম আমরা দুধটা ফোটাবো, তবেই কিন্তু যদি এই যক্ষ্মার জীবাণু থাকে তবে যক্ষ্মার জীবাণুটা মরে যাওয়ার চান্স থাকে। আমরা নর্মালি আমাদের দুধ ফোটানোর কিন্তু প্র্যাকটিস সেটা নয়। আমাদের দুধ দুবার বা তিনবার, আমাদের ভাষায় আমরা যদি বলি উতরে ওঠে, এই উতরে উঠলে আমরা দুধটাকে নামিয়ে দিই, তাতে কিন্তু জীবাণুটা মারা যায় না। তাহলে আমাদের দুধের যে হিটিং প্রসেস বা তাপ দেওয়ার যে প্রসেস, সেটাকে আমরা চেঞ্জ করব। তার পাশাপাশি যেটা আমরা করব যে আমাদের যে লৌকিক আচার যেগুলো আছে, যেমন পুজোতে আমরা কাঁচা দুধ ব্যবহার করে আমরা প্রসাদ তৈরি করা, এর বাইরে আমরা বিভিন্ন সময় আমরা জানি যে কাঁচা দুধ খাওয়ার যে আমাদের মধ্যে যে প্রচলন রয়েছে, সেটাকে আমরা একেবারেই আমরা অ্যালাউ করব না, আমরা যেন এটা না করি, কাঁচা দুধ খাওয়া যাবে না। তার পাশাপাশি যারা গোয়ালা যে ভাইয়েরা যারা আছেন, যারা দুধ কালেকশন করেন, যারা প্রাণী পালকেরা আছেন, তাদেরকে ওই যে বললাম যে আপনার এই প্রাণীর মধ্যে এই পরিবর্তনগুলো যখনই লক্ষ্য করতে পারবেন, ডাক্তারের সাথে যোগাযোগ করুন এবং চেষ্টা করুন যে তার দুধটা কালেক্ট না করা এবং চেষ্টা করুন গরুটার কাছে কম যাওয়া। কারণ তার শ্বাস প্রশ্বাস, তার লালা সবসময় কিন্তু, তার দুধ সবসময় কিন্তু এই রোগ সিক্রেট করছে বা এই রোগ নিঃসৃত করছে। স্বাভাবিকভাবে এই জিনিসগুলোকে অ্যাভয়েড করলে আমরা কিন্তু এই রোগ থেকে ভালো থাকতে পারবো। আচ্ছা, তো আমাদের অনুষ্ঠানে আমরা অনেকটা এগিয়ে গেছি, তো আরো কিছু সাবধানতা যদি আমাদেরকে স্মরণ করে দিতে চান। আর সাবধানতা বলতে যে
এই রোগ কিন্তু মানুষের ক্ষেত্রে এই রোগের টিকাকরণ আছে, প্রাণীদের ক্ষেত্রে আমরা আচ্ছা আচ্ছা। প্রাণীদের ক্ষেত্রে আমরা এর টিকাকরণ আমরা করি না। আমাদের জানেনই যে আমাদের এই রোগ ভারতবর্ষে বা যেভাবে যে মোড়কে এই রোগ দেখা দিয়েছে বা এখনো পর্যন্ত আছে, তার প্রতি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সচেষ্ট এই রোগকে প্রতিরোধ করার জন্য। এবং এই যে বললাম যে কেউ যদি বা কোনো প্রাণী যদি এই রোগে আক্রান্ত হয়, সেটা যদি পজিটিভ দেখা যায়, তাহলে সেটাকে পৃথকীকরণের মাধ্যমে আমরা তাদের থেকে দূরে থাকতে হবে। তার পাশাপাশি মানুষের তো আপনি জানেন যে মানুষের কিন্তু ডাইরেক্ট অবজারভেশন ট্রিটমেন্ট বলে যে প্রসিডিওর প্রোটোকল আছে, এবং কি ধরনের রোগ, কি ধরনের যক্ষ্মা, সেটা তারা আইডেন্টিফাই করে তাদের কিন্তু ওষুধ কিন্তু নির্ধারিত আছে। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাইডেড একটা গাইডলাইন অনুযায়ী সেই ওষুধ কিন্তু ব্যবহার করা হয়। একটা প্রশ্ন আসতেই পারে, তাহলে আমরা প্রাণীদের কেন চিকিৎসা করছি না? আমাদের হাতে অ্যান্টিবায়োটিকের পরিমাণ দিনে দিনে কমে আসছে, অ্যান্টিবায়োটিকের সংখ্যা, তো নতুন করে অ্যান্টিবায়োটিক আমাদের হাতে আসছে না। একটা প্রাণীকে চিকিৎসা করতে গেলে যে পরিমাণ অ্যান্টিবায়োটিক দিতে হবে, তার যা ইকোনমিক্যাল ভ্যালু আসবে, এবং তার পাশাপাশি পরিবেশে যে পরিমাণ অ্যান্টিবায়োটিক নিয়ে এই একটা গবাদি প্রাণী ছড়াবে, মানে যে পরিমাণ ডোজ আমি একটা অ্যানিমালকে দিলাম বা একটা প্রাণীকে দিলাম, সে তার বিভিন্ন পেচ্ছাপ পায়খানার মাধ্যমে ওই অ্যান্টিবায়োটিকের রেসিডিউ পরিবেশে ওই ব্যাকটেরিয়ার মাধ্যমে যখন বেরিয়ে আসবে, সেটা অনেক পরিমাণে আমাদের যক্ষ্মা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আরো বেশি এটা প্রতিবন্ধকতা তৈরি করবে। তার জন্যই আমরা কিন্তু প্রাণীদের ক্ষেত্রে এই রোগের কোনো চিকিৎসা নেই, এই রোগের কোনো চিকিৎসা করা হয় না। এই রোগের দুটো চিকিৎসা সারা পৃথিবীব্যাপী প্রচলিত। উন্নত দেশগুলোতে এই রোগে প্রাণীদের মেরে ফেলা হয়, এবং উন্নতশীল দেশে, ভারতবর্ষের মতো দেশে এই রোগে প্রাণীদের আলাদা কৃত করা হয় বা পৃথকীকরণ করা হয়। আচ্ছা আচ্ছা। তাহলে মোটামুটি এইভাবেই আমরা এই রোগ থেকে সাবধান হতে পারি, তাই তো? আর হ্যাঁ, সেই একদম জন্যই আমাদের আজকের বিষয়টা ঠিক এইরকম, যে গো যক্ষা না চিনলেই বিপদ, আর চিনতে পারলেই তার সমাধান হয়ে যাবে, তাই তো? একদম আচ্ছা, একদম। প্রথম পর্যায়ে যদি ধরা পড়ে তাহলে আমরা স্থানীয়ভাবে ব্লকে যে আধিকারিক রয়েছেন সেখানে যোগাযোগ করলাম। এছাড়া কি আর কোথাও যাওয়া যেতে পারে? হ্যাঁ, দেখুন, প্রতিটা ব্লকেই তো প্রাণীদের ক্ষেত্রে আপনি যখনই এটা মোটামুটি ভাবে আপনি হ্যাঁ চিনলেন রোগটা, হ্যাঁ প্রাণীদের হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ। আপনাদের প্রাণীদের দুটো প্রাণী চিকিৎসা কেন্দ্র, এক একটা ব্লকের দুটো প্রাণী চিকিৎসা কেন্দ্র রয়েছে। কিছু কিছু জায়গায় তিনটে প্রাণী চিকিৎসা কেন্দ্রও দেখা যায়। তো সেক্ষেত্রে আপনাকে প্রাণী চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা, পাশাপাশি আপনি ব্লকে কিন্তু বিএলডিও, ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসার বলে হুম 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 একজন হুম। অফিসার বসেন, আপনি আধিকারিক ওনাকেও রয়েছেন। হ্যাঁ, আধিকারিক রয়েছেন, ওনাকেও আপনি ইনফর্ম করতে পারেন। যদি আপনি জেলার খুব কাছাকাছি থাকেন, সেক্ষেত্রে স্টেট অ্যানিমাল হেলথ সেন্টার বা সাব ডিভিশনের কাছাকাছি থাকেন, সেখানেও কিন্তু আপনি স্টেট অ্যানিমাল হেলথ সেন্টার বলে প্রাণী চিকিৎসা কেন্দ্র আছে, সেখানেও কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। মানুষের ক্ষেত্রে তো এই রোগ বিভিন্ন যে এইড সেন্টার গুলো আছে, সেই এইড সেন্টারে কিন্তু আমাদের যে এএনএম যে নার্স দিদিরা আছে, তারা কিন্তু এই রোগ ডাইরেক্ট অবজারভেশন থেরাপির মধ্যে এনে ওনারা এই রোগ নিয়ন্ত্রণে সদা ব্যস্তই থাকেন। আচ্ছা আচ্ছা। বেশ, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার। ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম গো যক্ষা না চিনলে বিপদ। আর এই বিষয়ে আলোচনা করছিলেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাণী জনস্বাস্থ্য বিভাগের সহ অধ্যাপক ডক্টর রিপন বিশ্বাস। গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।